পৃথিবী কে চালায়? আমেরিকাকে নিয়ন্ত্রণ করে কে? প্রেসিডেন্টকে নিয়ন্ত্রণ করে কে? আপনার কাছে কি মনে হয় আমেরিকার প্রেসিডেন্টই আমেরিকার সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি? কখনোই না। আমার সাথে অ্যাগ্রি করে কিন্তু ইভেন ভ্লাদিমির পুতিনও, রাশিয়ার প্রেসিডেন্ট, সে 3টা মিটিংয়ে বলছে ইউরোপ আমেরিকার প্রেসিডেন্টরা এখন সত্যিকার অর্থে বেতনভুক্ত কর্মচারী। প্রশ্ন হচ্ছে বেতনটা কে দেয়? যারা বেতন দেয় তাদের মধ্যে এখন 2টা গ্রুপ হয়ে গেছে। একটা গ্রুপ যেমন ফেসবুক, ইউটিউব, মাইক্রোসফট, এরা সবসময় যুদ্ধ চায় না, কারণ যুদ্ধ তাদের প্রফিটের জন্য ভালো না। যারা প্যালেন্টিয়ার, রেইথিয়ন, তারা কন্টিনিউয়াসলি যুদ্ধ চায়, কারণ অস্ত্র বিক্রির সাথে তাদের শেয়ার মার্কেট পুরোপুরি নির্ভর। এই কনফ্লিক্টের মধ্যেও একটা বিজয়ী আছে, সেটা কে? আমেরিকার জনগণ? প্রশ্নই আসে না। তারাই আসলে পৃথিবীকে নিয়ন্ত্রণ করে তাদের প্রফিটের স্বার্থে, কোনো দেশের পতাকার জন্য না। পৃথিবী আসলে কারা চালায়? পৃথিবীর ক্ষমতাধর আসলে কে? মুসলিমদেরকে ইচ্ছা করে ক্ষমতা চিনতে দেওয়া হয় না। আমাদেরকে চেনার দরকার না যে আমরা আসলে কাদের বিরুদ্ধে দাঁড়াবো এবং কিভাবে আমরা ইসলামকে সমাজে স্প্রেড করব ওই ক্ষমতাকে ব্যবহার করে। আপনি মনে করেন ক্ষমতাটা এইখানে, কিন্তু আসলে ক্ষমতাটা কিন্তু এইখানে। এবং আপনি যেটার পিছনে দৌড়াইতেছেন সেখানে আসলে কিছুই নাই। আপনি দৌড়াইতেছেন ধরেন আমেরিকান প্রেসিডেন্টকে বিরুদ্ধে, কিন্তু আমেরিকান প্রেসিডেন্ট যে হোয়াইট হাউসে থাকে, সে হোয়াইট হাউসে তো সে ভাড়া থাকে, সে চাকরি করে। হোয়াইট হাউস তো সে ওন করে না। হোয়াইট হাউস ওন করে এইখানের কিছু কোম্পানি। এই কোম্পানিগুলোকে তো আমরা চিনি না। এই কর্পোরেশনগুলো কিভাবে কাজ করে, লবি, ডিপ স্টেট কিভাবে কাজ করে, ডিপ স্টেট আসলে কি। আজকে আমরা বোঝার চেষ্টা করবো যে ডিপ স্টেটের আসলে স্বার্থ কি, তারা কারা এবং তারা কিভাবে কাজ করে, তাদের প্রায়োরিটি কি, তারা কখন গণহত্যাকে, গাজার গণহত্যাকে সমর্থন করে, কেন তাদের মধ্যে আবার স্বার্থের পরিবর্তন হয় এবং কেন তারা আবার ইউক্রেনে যুদ্ধ চায়, আবার তারা গাজা থেকে যুদ্ধ থেকে সরে আসতে চায়, কখন তারা ইসরায়েলকে ব্যবহার করে বা ইউক্রেনকে ব্যবহার করে, কখন তারা আবার আফগানিস্তান থেকে বের হয়ে আসে এবং কেন। আজকের এই আলোচনাটা আমি মনে করি আমার সবচেয়ে ইম্পর্টেন্ট ভিডিওগুলোর একটা, বিকজ আমি যে লেন্সে জিওপলিটিক্সকে দেখি, সেই লেন্সটা আমি আপনাদেরকে দেখানোর এবং শেখানোর চেষ্টা করব। মোস্ট ইম্পর্টেন্ট, আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব ডিপ স্টেট কারা, ক্ষমতা কাদের কাছে, এবং পৃথিবী কীভাবে বদলে গেছে, বদলে যাচ্ছে, এবং মুসলমানদের কী করা উচিত। ডিপ স্টেট বোঝার জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা প্রথমে করতে হবে সেটা হইল, ভাই সারা জীবন ইতিহাসের পাতায় লেখা আছে রাষ্ট্রপতিরা, রাজারা, সেনাপতিরা, যেমন ফেরাউন, তারা সবসময় সামনে থাকে। যেমন ফেরাউন বলছে আমি খোদা তাআলা। তো এখানে ডিপ স্টেটের দরকারটা কি? যার বিলিয়ন ট্রিলিয়ন ডলার টাকা, সে কীভাবে পর্দার আড়ালে গেল? এটা তো আমাদের পৃথিবীর ইতিহাসে, আমরা যে ইতিহাসের বই সাধারণভাবে পড়ি, আমরা সবসময় দেখি যে সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিটা সবচেয়ে উঁচু সিংহাসনে বসে বসে পৃথিবীকে নিয়ন্ত্রণ করে। এটাই তো আমাদেরকে সাধারণত শেখানো হয়েছে এবং এটাই তো পৃথিবীর ইতিহাসে হয়ে আসছে। কখন এবং কেন এবং কোন কনটেক্সটে এটা বদলাই গেল, কি হয়েছিল আসলে? আমেরিকার গণতন্ত্র পৃথিবীর সবচেয়ে বড় একটা কৌতুক, কারণ আমেরিকা সবসময়ই এমন মানুষরা পরিচালনা করে যারা নির্বাচনের ঊর্ধ্বে। তাদেরকে আপনি দেখেনও না, চিনেনও না, তারা আপনার পলিসি কন্ট্রোল করে। আপনি স্বাস্থ্যসেবা পাবেন কি না, আপনার হেলথ ইন্স্যুরেন্স, কে জেলে যাবে, আইস থাকবে কি থাকবে না। কিন্তু আপনি মহা উৎসাহে ভোট দিতে যান, কিন্তু আপনি যাদেরকে ভোট দেন ওই লোকটা আপনার পলিসি কন্ট্রোল করে না, বরং ওই লোকটা বেতন পায় ওই কর্পোরেশনগুলোর কাছ থেকে। আমেরিকার সত্যিকার অর্থে ক্ষমতা সবসময় অনির্বাচিত কোম্পানিগুলোর কাছে, কখনোই নির্বাচিত প্রেসিডেন্টের কাছে না। কারণ নির্বাচিত প্রেসিডেন্টের আসল ইনকাম, যেটা সে তার দেখানো বেতনের 100 গুণ বেশি টাকা পায়, সেটা সবসময় পায় কর্পোরেশনের কাছ থেকে। সো আমেরিকার মানুষ যখন মনে পড়ে যে তাদেরকে আসলে এই প্রেসিডেন্টরা অথবা এই সিনেটররা তাদেরকে পরিচালনা করে বা তাদের পলিসিকে পরিচালনা করে, এটা কমপ্লিটলি ভুল। কারণ ওই সিনেটর অথবা ওই প্রেসিডেন্টের আসল আয়ের উৎস যখন আপনি খুঁজতে যাবেন, আপনি ক্লিয়ারলি দেখবেন যে তাদেরকে কতগুলো পাওয়ার হাউস, মেগা কর্পোরেশন পে করে, যাদেরকে আপনাদের নির্বাচিত করার কোনো ক্ষমতা বা যোগ্যতা আপনাদেরকে দেওয়া হয় নাই, এবং আপনাদেরকে সত্যিকার অর্থের ক্ষমতা চিনতেও দেওয়া হয় নাই। আপনারা সত্যিকার অর্থে যারা আপনার পলিসিকে গভর্ন করে তাদেরকে আপনারা চিনেনও না, আমরাও চিনি না। পৃথিবীর সবচেয়ে বড় বড় পত্রিকা এবং পৃথিবীর সবচেয়ে বড় বড় মিডিয়া হাউস যেগুলো ছিল, সেগুলো সব 100তে 100 এরা কিনে বসে আছে। অ্যামাজন যখন বড় হয়েছে, অ্যামাজন কি কিনছে? ইলন মাস্ক কি করছে? মিডিয়া হাউস কিনছে। সো ইউ সি, অর্থাৎ তারা মিডিয়াকে কেন কিনে? কারণ তারা ন্যারেটিভকে কন্ট্রোল করতে চায়। এখন আনফর্চুনেটলি টুইটার যেভাবে ফাংশন করে, ইউটিউব যেভাবে ফাংশন করে, ফেসবুক যেভাবে ফাংশন করে, তাতে আমাদের মতো যারা মিসকিন দেশের অনেক বেশি সংখ্যক মানুষ, আমরা হচ্ছে মিসকিন দেশের বিশাল সংখ্যক মানুষ, তারা অনেক ক্ষেত্রে অনেক বেশি কথা বলে ন্যারেটিভকে এখন ইনফ্লুয়েন্স করতে পারে। এখন আমাদের একটা পাওয়ার হয়েছে। ওয়াই? বিকজ ফেসবুক, ইউটিউব জানে 200 বিলিয়ন মুসলমানের মধ্যে 50 বিলিয়ন মুসলমান যদি কোনো একটা ন্যারেটিভ পুশ করে, এই ন্যারেটিভকে অপোজ করা তার বিজনেসের জন্য খারাপ।
সো সে সরাসরিভাবে ফেসবুক, ইউটিউব কখনোই আমাদের ভয়েসকে ইগনোর করতে পারে না। বাট আপনি চিন্তা করেন, আগে যখন ওই এমটিভির জামানা ছিল, শুধু বিবিসি আর সিএনএন ছিল, আপনি নোম চোমস্কির 2000 সালের বইয়ে ব্যাক করেন, সে দেখাইছে যে মিডিয়া কিভাবে ওয়ার প্রমোট করে এবং আমেরিকানদেরকে কিভাবে বোঝানো হয়েছে ভিয়েতনাম ওয়ার ওয়াজ জাস্টিফাইড, ইরাক ওয়ার ওয়াজ জাস্টিফাইড। ওয়াই? বিকজ তখন মিডিয়া পুরোপুরি কন্ট্রোলে ছিল। এখন ফেসবুক, ইউটিউবের যুগে মিডিয়াকে কন্ট্রোল করা যায় না। কোন ব্যবসায় কোন ইনভেস্টমেন্টে লাভ বেশি, তারা যখন দেখে যেই বিজনেসে এবং যেই ইনভেস্টমেন্টে লাভ বেশি, তারা তখন সেটা করে। যখন তার ইসরায়েলের কাছে অস্ত্র বেচে লাভ বেশি, তারা ইসরায়েলের কাছে অস্ত্র বেচে। যখন তাদের ইসরায়েলকে মুছে ফেলে লাভ বেশি, তখন তারা ইসরায়েলকে সাপোর্ট করা বন্ধ করে দেয়। যখন তাদের দরকার, তখন তারা ইউক্রেনকে যুদ্ধের মধ্যে নিয়ে ঠেলবে। এই ডিপ স্টেটের টার্গেট কখনো ছিল না যে তারা সারা জীবন এগুলাকে কন্ট্রোল করবে। তাদের টার্গেট ছিল এটাকে সে যতটুকু পারে এক্সপ্লয়েট করবে। সে এক্সপ্লয়েট করছে গ্রেট ইন্ডিয়াকে, সে এক্সপ্লয়েট করছে ইরাককে, সে এক্সপ্লয়েট করছে ভিয়েতনামকে, সে এক্সপ্লয়েট করছে আফগানিস্তানকে, সে এক্সপ্লয়েট করছে লিবিয়াকে, সে যতটুকু পারছে, যতদিন পারছে এক্সপ্লয়েট করছে সিরিয়াকে। অ্যান্ড দেন আস্তে আস্তে অন্য পাওয়ারগুলার টেনশন শুরু হয়েছে। আমরা যেটা দেখতে পাই সেটা হইল গিয়ে যে এই ডিপ স্টেটটা কিভাবে ফাংশন করে এবং এই ডিপ স্টেটটা কিভাবে পলিসি, মিডিয়া, ন্যারেটিভ, ইকোনমি, মিলিটারি কিভাবে কন্ট্রোল করে। এবং এটা মুসলমানদের জন্য ইম্পর্টেন্ট যে মুসলমানরা আসলে ট্রুলি বুঝতে পারে যে কারা আসলে মুসলিমদের বিরুদ্ধে, কেন যুদ্ধ হোক, মুসলমানদের আচার আচরণের পরিবর্তন হোক, সমকামিতার ব্যাপক প্রচার প্রসার হোক, এখানে আসলে ব্যবসায়িক স্বার্থটা কারা এটাকে প্রমোট করতেছে, কেন প্রমোট করতেছে, তারা কি চাচ্ছে। এবং যতদিন না মুসলমানরা তাদের নিজেদেরকে ন্যারেটিভের জায়গা থেকে মুক্ত করবে, ইকোনমিক সভারেন্টি নিয়ে চিন্তা করবে এবং তার একটা এক্সপ্রেশন হিসেবে তাদের নিজেদের যে সিকিউরিটির জায়গায় মুসলমানরা নিজেদেরকে স্বাধীন করবে, দেন ততদিন পর্যন্ত মুসলমানদের কোনো উদ্ধার হবে না। মুসলমানরা ওই খামাখা ওই অমুক প্রেসিডেন্টের, ফ্রান্সের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহ করবে, অমুক ডেনমার্কের প্রেসিডেন্টের কুশপুত্তলিকা দাহন করবে, তাতে কী যায় আসে? এগুলো ইররেলিভেন্ট। আসল কথা হইল, আপনি যতই লং মার্চ করেন, যতই আপনি হাউকাউ করেন, যতই আপনি প্যালেস্টাইনের পতাকা অথবা প্যালেস্টাইনের প্রতীক গায়ে লাগায় রাখেন, দিনের শেষে যে সত্যিকারের শত্রু, যে সত্যিকারের গ্রিডি, যে টাকার জন্য 10 লক্ষ শিশুর গণহত্যাকে 100-তে 100 কেয়ার করবে না, কোনো কেয়ার করবে না, ওই ক্ষমতার উৎসটাকে যদি আপনি না চিনেন এবং ওইটাকে আমরা কালেকটিভলি নেগোশিয়েট করে চ্যালেঞ্জ করার জায়গায় না আসে, যেটা চায়না হইতে পারছে, যেটা সৌদি আরব, দুবাই, কাতার, টার্কি হওয়ার চেষ্টা পারতেছে বলবো না, ওই জায়গাটা যদি ব্রিক্স চেষ্টা করতেছে, ওই জায়গায় আমরা না যাই, দেন আমরা যেতে পারবো না। লাস্ট যেটা গুরুত্বপূর্ণ কথা ডিপ স্টেটের ব্যাপারে, সেটা হচ্ছে গিয়ে ডিপ স্টেট কিন্তু সবসময় প্রো ব্রিটিশ অথবা প্রো আমেরিকান না। খুব ইম্পর্টেন্ট কথা। তারা একটা সময় ইউরোপের এগেনস্টে দাঁড়াবে, তারা একটা সময় আমেরিকান জনগণের বিরুদ্ধেও দাঁড়াবে। যেই কলোনাইজেশনটা তারা আফ্রিকায় করছে, যেই কলোনাইজেশনটা তারা মিডল ইস্টে করছে, যে কলোনাইজেশন তারা গ্রেট ইন্ডিয়াতে করছে, এটা শুধুমাত্র সময়ের ব্যাপার যখন এই ডিপ স্টেটগুলো ওই একই কলোনাইজেশন ইউরোপে করবে। যেমন ইউক্রেনে করছে, যে জিনিসটা ইউক্রেনে হয়েছে সেই জিনিসটা সম্ভাবনা খুবই বেশি ফিনল্যান্ডে হবে, ইস্তোনিয়াতে হবে এবং আস্তে আস্তে ওই দেশগুলোকে আস্তে আস্তে আরও কলোনাইজ করবে। অর্থাৎ ব্যাপারটা এরকম যে সে খাবার খুঁজতেছে, সে একসময় আফ্রিকায় খাইতো, আফ্রিকা এখন চায়নার দখলে চলে গেছে। সে একসময় মিডল ইস্টে খাইতো, মিডল ইস্ট আস্তে আস্তে তার হাতছাড়া হয়ে যাচ্ছে, ব্রিক্সের হাতে চলে যাচ্ছে। সে তখন কি করবে? সে তার নিজের জনগণের বিরুদ্ধে দাঁড়াবে। আমরা যখন লস অ্যাঞ্জেলসে আইসের ভূমিকাটা দেখি, আমরা যখন ক্যালিফোর্নিয়ার স্ট্রাগলটা দেখি, তখন আমাদেরকে বুঝতে হবে আইসের স্ট্রাগলটাকে দেখি, যে তাদের মিলিটারি, তারা একটা অংশ আইস নামে কিভাবে তাদের ইমিগ্রেন্টদের উপরে দাঁড়াইতেছে। ইটস দ্য বিগিনিং অফ ডিপ স্টেট কলোনাইজিং দ্য ব্রিটিশ অ্যান্ড আমেরিকান আমজনতা। ব্রিটিশ এবং আমেরিকান আমজনতার প্রতি এই ডিপ স্টেটের কোনো ভালোবাসা নাই। আমি আবারও বললাম, তাদের ভালোবাসা শুধুই টাকার প্রতি এবং ক্ষমতার প্রতি। তাদের লাগবে আরও প্রফিট, রিমার্কেবল প্রফিট, তাদের ট্রিলিয়নের হওয়া লাগবে। পৃথিবীর ইতিহাসে আমরা $100 বিলিয়ন কোনো মানুষ কল্পনা করতে পারি না, কিন্তু এখন সেটা বাস্তবতা। এবং আমরা আস্তে আস্তে ট্রিলিয়নিয়ারদেরকে আমরা দেখব। ওই ট্রিলিয়নিয়ারদের জন্য লাগবে সারা পৃথিবীর মানুষের ডাটা, যেটা হচ্ছে টিআইসি। তাদের লাগবে সারা পৃথিবীতে অস্ত্র বিক্রি করা, মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। তাদের লাগবে সারা পৃথিবীর সমস্ত নামি দামি কোম্পানিতে ইনভেস্ট করা এবং পলিসিকে কন্ট্রোল করা, সেটা হচ্ছে গিয়ে আপনার ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স। এবং এইভাবে এরা পৃথিবীর সমস্ত পতাকা,
পৃথিবীর সমস্ত বর্ডার সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চায়। ফরচুনেটলি আমরা এমন একটা সময় বাস করি যখন আমরা দেখতেছি এই কোম্পানির যে কোয়ালিশনগুলো, এই ডিপ স্টেট আস্তে আস্তে আর মুসলিমদের উপরে যতটা ধারালোভাবে আঘাত করতে পারতেছিল 1990s-এ 2010-এ, সেটা আস্তে আস্তে আর তারা পারতেছে না। এবং আমরা আশা করি এবং বিশ্বাস করি যদি আমরা মুসলমানরা একটা জেনারেশন ঠিকমতো চেষ্টা করি, দেন আমরা পুরাপুরি এই ডিপ স্টেট মুক্ত হব, যারা অবশ্যই ক্রিমিনাল এবং যারা বর্তমান পৃথিবীর ফেরাউন। এই ভিডিও ক্লিপসগুলো যদি আপনি মিস করতে না চান, পার্সপেক্টিভ ক্লিপসে সাবস্ক্রাইব করুন।